এখন আমরা যাব SPSS এ এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস শেখার জন্য। আচ্ছা, এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস বলতে যেটা বোঝায় যে এই যে কোয়েশ্চেন, আপনি কোয়েশ্চেনে আসেন, হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের ভেরিয়েবল গুলো আমাদের মাথায় নাই, ঠিক আছে? আমাদের মাথায় আছে কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি কোত্থেকে পেয়েছি? ধরেন এটার কনটেক্সটটা হচ্ছে, এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার ক্ষেত্রে কি কি ফ্যাক্টর ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা চাচ্ছি যে what are the factors determining or influencing commuters, অর্থাৎ যারা হচ্ছে যাত্রী, হ্যাঁ, commuters in using public transportation। এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন বলতে আমরা বোঝাচ্ছি শুধু পাবলিক বাসটাকে, হ্যাঁ, আমরা ট্রেনটাকে ধরছি না, পাবলিক বাস। ওকে, আপনি যদি আপনার ডেফিনেশনের মধ্যে ট্রেনও নিয়ে আসেন সেটাও পারবেন। ওকে, অপারেশনাল ডেফিনেশন, রাইট, অপারেশনাল ডেফিনেশন মধ্যে। কিন্তু আমরা অনেক সময় যেটা করি, আমাদের ওই যে টাইম কনস্ট্রেন্ট, ক্যাপাসিটি কনস্ট্রেন্টের জন্য অত বাড়াতে চাই না, আমরা ন্যারো ডাউন করতে পছন্দ করি, হ্যাঁ, যেন গবেষণাটা সুন্দর হয়। তো এই জন্য আমরা এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন বলতে শুধু বাসকে বোঝাচ্ছি, পাবলিক বাস। তার মানে পাবলিক বাস ব্যবহারের প্রবণতা একটু কম লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রবলেম। আর এখানে এই সোসাইটিতে আপনার এই কার ডমিনেটেড সোসাইটি ধরেন, হ্যাঁ, বেসিক্যালি এই গবেষণাটা হচ্ছে ব্রুনাইয়ের একটা গবেষণা, ঠিক আছে? এই ব্রুনাই হচ্ছে খুবই কার ডমিনেটেড সোসাইটি, প্রাইভেট কার এক এক ফ্যামিলির কয়েকটা করে আছে, তেলের দামও কম, তো সবাই কার ড্রাইভ করে বেশি, হ্যাঁ। কিন্তু এটার সমস্যা, ট্রাফিক জ্যাম হয়, তারপরে এমিশন বেশি হয়, কার্বন এমিশন। বেশি গাড়ি মানে হচ্ছে বেশি কার্বন এমিশন, ঠিক আছে? তো এটা একটা কনসার্ন, এই আপনার বায়ু দূষণের সমস্যা। তো এখন গভর্নমেন্ট চাচ্ছে যে আসলে এই পাবলিক বাস মানুষ যেন ব্যবহার করা শুরু করে, হ্যাঁ, কিন্তু ল্যাক অফ কমিটমেন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন তাহলে প্রশ্ন হচ্ছে কি কি ফ্যাক্টর আসলে এই পাবলিক বাস ইউজ করার ক্ষেত্রে ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে, সেই ফ্যাক্টর গুলা কি কি আমরা একটা গবেষণা করতে চাই। আচ্ছা, এখন এই লিটারেচারের মধ্যে দেখা যাচ্ছে যে হ্যাঁ কিছু স্টাডি আছে, কিন্তু আমরা চাইলাম যে আমরা একটু ইন্ডাকটিভ অ্যাপ্রোচে যাব, হ্যাঁ, অর্থাৎ লিটারেচার নির্ভর আমরা গবেষণা করছি না, আমরা এই আমাদের গ্রাউন্ড থেকে আমরা ফ্যাক্টর গুলি বের করতে চাই এই ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে? এই ক্ষেত্রে যেটা করা হলো, একটা ফোকাস গ্রুপ ডিসকাশন করা হলো। ফোকাস গ্রুপ ডিসকাশন করে এখানে প্রাথমিক কিছু ফ্যাক্টর পাওয়া গেল, এবং এরপরে আপনার এই 11 জন ইন্টারভিউর সাথে ইন্টারভিউ করা হলো, ইনডেপথ ইন্টারভিউ, এবং সবাইকে মোটামুটি একটাই প্রশ্ন থ্রো করা হয়েছে যে কি কি ফ্যাক্টর এই পাবলিক বাস ইউজ করার ক্ষেত্রে ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে, হ্যাঁ। তো এই প্রশ্নে তাদেরকে বলা হয়েছে আপনারা লিস্ট ডাউন করেন, ফ্যাক্টর গুলাকে লিস্ট ডাউন করেন। এখন তাহলে খেয়াল করেন, তারা তাদের মাথায় যে ফ্যাক্টর গুলি আসছে এগুলার জাস্ট লিস্ট ডাউন করেছে। ফর এক্সাম্পল ধরেন এই একজন বলছে অ্যাক্সেসিবিলিটি অফ ব্রুনাই পাবলিক ট্রান্সপোর্টেশন, তার মানে এটা অ্যাক্সেসিবিলিটি থাকা উচিত। আরেকজন বলছে সেফটি, হ্যাঁ, সেফটি থাকা উচিত। আরেকজন বলছে যে কনভেনিয়েন্স এন্ড কমফোর্ট, হ্যাঁ। তারপরে সোসাইটি ইজ অ্যাওয়্যার অফ দ্য বেনিফিট, অর্থাৎ এই পাবলিক ট্রান্সপোর্টেশনের বেনিফিট সোসাইটিতে এই মানে অ্যাওয়্যার থাকা উচিত, রাইট রাইট, সোসাইটি জানে কিনা বিষয়টা। তো এই ধরনের অনেক আবার পার্সোনাল কিছু কথাবার্তা বলছে, আই নো দ্য রুটস অফ দ্য বাস, আই ক্যান ইজিলি আইডেন্টিফাই বাস, রাইট।
সো এই ধরনের কিছু কথাবার্তা বলছি উচিত নাকি স্যার বাস্তবতা? এটা মানে বাস্তবতা যে এখন প্র্যাকটিস, অর্থাৎ যদি আমি আমার রোডটা জানি, আমি আমার বাসটাকে আইডেন্টিফাই করতে পারি সহজে, তার মানে এটাকে বোঝা যাচ্ছে যে আমি মানে এই জন্য তারা ইউজ করে স্যার, রিলায়েবল করি। হ্যাঁ, এখানে বোধহয় যে এরা বলতে চাচ্ছে যে এই জন্য তারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। আই ক্যান না, এই প্রশ্নগুলো বলা হয়েছে যে আপনারা এই কি কি ফ্যাক্টর আপনাদেরকে ড্রাইভ করে। আচ্ছা আচ্ছা। তো এখন মানে যে যেভাবে বুঝছে আর কি, পয়েন্ট অফ ধরেন ওরকম কিছুটা। হ্যাঁ, এখন গবেষক হিসাবে আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে সে যেটা বলছে এটা কিন্তু অ্যাবসলিউট কথা না, এটার ভিতরে অনেক মিনিং থাকতে পারে। ওকে, ওইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। তার মানে এখানে আই ফিল সেফ ইনসাইড দ্য বাস, তার মানে বাস যদি এই সেফটি যদি সেফ ফিল করে, নিরাপদ মনে করে, তাহলে সে বাসে বেশি চড়বে, বিষয়টা এরকম আমরা বুঝতেছি আর কি। আই ফিল সেফ ফ্রম স্টাফ, ড্রাইভার্স ফিজিক্যাল মেন্টাল অ্যাবিউজ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তার মানে এখানে এই ফিটনেস সম্পর্কে বলা হয়েছে, ফিটনেস অফ দ্য বাস, টেম্পারেচার ইনসাইড দ্য বাস, রাইট, ক্লিনলিনেস, ইজি এন্ট্রি এন্ড এক্সিট ইত্যাদির কথা বলছে। আবার বলছে পাবলিক বাস যদি ট্রাফিক রিডিউস করতে পারে, ডেফিনেটলি এটা পাবলিক বাস যদি সেভস এনার্জি, গ্যাস, ফুয়েল। হ্যাঁ, সো অনেক কিছু আসছে এখানে। আচ্ছা, এখন আমরা এগুলাকে দিয়ে কি করলাম, একটা কোয়েশ্চেনার ডেভেলপ করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এই কোয়েশ্চেনার আমরা এগ্রি ডিসএগ্রি ফরম্যাটে ডেটা কালেক্ট করলাম, ঠিক আছে? তো যখন আমরা এগ্রি ডিসএগ্রি ফরম্যাটে ডেটা কালেক্ট করব, তখন আমাদের স্টেটমেন্ট গুলো একটু রিডিজাইন করতে হয়, ঠিক আছে? তাদের হুবহু বক্তব্যটা এখানে দেওয়া যায় না, ঠিক আছে? তো এগুলা আমরা প্যারাফ্রেজ করে আমরা কিছুটা এই ফরম্যাটে নিয়ে আসছি, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ। এখন আপনি যখন ইন্টারভিউ নিবেন, তাদেরকে সুযোগ দিবেন, যে যার মতো করে তো বলবে কথাগুলি, এগুলিকে আবার স্টাডি করতে হয়, স্টাডি করে ওখান থেকে সুন্দর করে গবেষককে এটা বের করতে হবে যে তাহলে আমি যদি যেভাবে মেজার করতে চাই, তাহলে এটাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে, মানে রেসপন্ডেন্ট কে কিভাবে আমি সে তাকে প্রশ্নটা করছি সে কিভাবে উত্তরটা দিবে, সেই ফরম্যাটে সব কোশ্চেনগুলোকে নিয়ে আসতে হবে। সেই ফরম্যাটে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা সেই ফরম্যাটেই এটা নিয়ে আসছি এবং এটা এখানে সেই ফরম্যাটে দেখানো হয়েছে। আচ্ছা, এবং টোটাল 37 লিস্ট আমরা পেয়েছি, ঠিক আছে? 37। আচ্ছা, এগুলার ডেটা আমরা কালেক্ট করেছি, পাশাপাশি ডেমোগ্রাফিক ইনফরমেশন, ঠিক আছে? অ্যাড হবে শুরুতে। হ্যাঁ, রাইট। তার মানে এই যে দেখেন, আইডি, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, এজ, ন্যাশনালিটি। তো ব্রুনাইতে তো বিভিন্ন ন্যাশনালিটি আছে, হ্যাঁ, এবং মাল্টিকালচারাল কান্ট্রি এটা। অকুপেশন, মেম্বার্স ইন দ্য ফ্যামিলি। এটা এখন পুরো শিখলে না, এটা আমার সাথে ফিট করছে কিনা সেটা আপনি তাড়াতাড়ি একটু ডিরেকশনটা টানলে দেন আমারটা আবার প্রশ্ন আছে তো, কারণ আমারটা আমাকে ক্লিয়ার হতে হবে তো। ওকে, তার মানে আমাদের এটা হচ্ছে ডেমোগ্রাফিক ইনফরমেশন, আর বাকিটা হচ্ছে আমাদের ওই যে লিস্ট। এখন ওই যে ফ্যাক্টর, আপনি এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালিসিসে যাবেন এটা থেকে। রাইট রাইট। কেন, মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা এখান থেকে ভেরিয়েবল বের করতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা প্রশ্ন, কিন্তু আমার কোনো পার্টিকুলার ভেরিয়েবল কিন্তু এখানে নাই। না, রাইট? ইয়েস। হ্যাঁ, এখন এখানে আদৌ কোনো ভেরিয়েবল আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? স্যার, তাহলে এখানে 1 to 3 এর ভ্যালু কি? ওই যে স্ট্রংলি এগ্রি এগুলা? রাইট রাইট, এখানে এগুলো হচ্ছে এগ্রি ডিসএগ্রি, 1 থেকে 5 পর্যন্ত আছে মনে হয়। হ্যাঁ 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 আছে, 1 থেকে 5। তো এই ফরম্যাটে এখানে ডাটা কালেক্ট করা হয়েছে। এখন আমরা এই দেখতে চাই এখানে কোনো ভেরিয়েবল আমরা জেনারেট করতে পারি কিনা। ওপেন। ওকে, read variable names from the first row of data. এখন
এই মানে আমরা এক্সেল থেকে এসপিএসএস এইভাবে মানে ইয়েই আসছে তাই না? হ্যাঁ সরাসরি আনা যাবে। আনা যাবে, ইম্পোর্ট করা যাবে। ও শুধুমাত্র চেঞ্জ করতে হবে এই ইয়ার জায়গাটা, এক্সেল ফাইল বাই ডিফল্ট থাকে, তখন ওখানে এটা চেঞ্জ করে মানে সরি এসপিএসএস বাই ডিফল্ট থাকে, এটাকে এক্সেলে চেঞ্জ করতে হয়। আচ্ছা, আমরা সময় যেহেতু কম, আমরা চলে যাচ্ছি অ্যানালাইজ। আমাদের দরকার হচ্ছে ডাইমেনশন রিডাকশন। আমরা যখন এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করব, এটাকে বলা হচ্ছে ডাইমেনশন রিডাকশন। তারপর হচ্ছে ফ্যাক্টর। আচ্ছা, এখন আমরা সবগুলাকে একসাথে রান করব, ঠিক আছে? জি, সবগুলাকে ডাইমেনশন রিডাকশন না, ডাইমেনশন রিডাকশন ফ্যাক্টর। সবগুলাকে, সব ফ্যাক্টর গুলাকে একসাথে রান করতে হবে, ইয়াগুলি ছাড়া, ডেমোগ্রাফিক প্রোফাইল ছাড়া। আচ্ছা, ফ্যাক্টরে যখন ক্লিক করলেন তখন এগুলো সব চলে আসছে না? সব চলে আসছে। তারপরে কি করতে হবে? তারপরে আমরা এগুলাকে আমরা দেখি যে ডান পাশে নিয়ে আসলাম তো, ডেসক্রিপটিভ, এখানে কি আছে, ইনিউমেরেট, ইনিশিয়াল সলিউশন, কোএফিশিয়েন্ট, কেএমও এন্ড বার্টাস টেস্ট অফ স্ফেরোসিটি, এই জিনিসটা একটু লাগবে, সিগনিফিকেন্স লেভেল লাগবে। ওকে, কোএফিশিয়েন্ট লাগবে না স্যার? কোএফিশিয়েন্ট আমরা দিচ্ছি, দিলে সবকিছু, অনেক কিছু আছে। আপাতত এই তিনটা দিয়ে আমরা দেখি কি আসে। এক্সট্রাকশন মেথড, প্রিন্সিপাল কম্পোনেন্ট বাই ডিফল্ট, সমস্যা নাই, সেটাই থাক। আইগেন ভ্যালু গ্রেটার দেন 1, ওকে, কন্টিনিউ। অনেকগুলি ফ্যাক্টর আমাদেরকে সাজেস্ট করছে, প্রায় 10টার মতো ফ্যাক্টর এখানে তারা সাজেস্ট করেছে, যেটার এক্সপ্লেইন ভ্যারিয়েন্স হচ্ছে 72.6। আচ্ছা, এখন শুরুতেই এই জায়গাটা একটা আলোচনা দরকার আছে, যেটা আমরা বলছিলাম কেএমও এবং বার্টাস টেস্ট অফ স্ফেরোসিটি। এখানে জিনিসটা কি সিগনিফিকেন্স দেখাচ্ছে। তো এটা যখন সিগনিফিকেন্স দেখায়, তার মানে হচ্ছে যে আমাদের যে ডেটাটা আছে, ডেটাটা এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য যথেষ্ট, হ্যাঁ, এনাফ। আর যদি এটা সিগনিফিকেন্ট না আসতো, তখন আমরা বলতাম যে না, এই ডেটা দিয়ে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করা যাবে না। এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। মানে আমাদের ডেটা রেডি আছে, ফাইন। আচ্ছা, দেন গুরুত্বপূর্ণ টেবিলটা হচ্ছে আসলে এটা, কম্পোনেন্ট ম্যাট্রিক্স। কম্পোনেন্ট ম্যাট্রিক্স এখানে দেখেন তারা সাজেস্ট করেছে, এই আমাদের তো 37টা প্রশ্ন, এই 37টা প্রশ্নের মধ্যে আমাদের 10টা ভেরিয়েবল আমরা প্রডিউস করতে পারি, আলটিমেটলি 10, মানে সর্বোচ্চ 10টা, ঠিক আছে, তাদের সাজেশন। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স ডেটার উপর নির্ভর করে আমাকে সাজেস্ট করেছে, হ্যাঁ, কিন্তু স্ট্যাটিস্টিক্স এর লিমিটেশন যেটা, সে কিন্তু সাবজেক্টিভলি ইভালুয়েট করতে পারে না বিষয়গুলো। সে হচ্ছে নাম্বার যেটা পেয়েছে সে অনুযায়ী সে কথা বলছে। আমি নাম্বারটাকে কনভার্ট করব কি করে তাহলে? না, সেটার আন্ডারস্ট্যান্ডিং এটা রিসার্চারের কাছ থেকে আসবে, হ্যাঁ। অর্থাৎ রিসার্চার সে হচ্ছে জিনিসটাকে সাবজেক্টিভলি ইভালুয়েট করবে, তার জাজমেন্টের বিষয় আছে এখানে। সে কি 10টা করবে নাকি আরো বেশি করবে না আরো কম করবে, ঠিক আছে, এই আন্ডারস্ট্যান্ডিং তার কাছ থেকে আসতে হবে। এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে আসবে সেটার প্রক্রিয়া আমি এরা যে 10টা বললো, কোন 10টা বললো? হ্যাঁ, রাইট, এই কোন 10টা মানে কাদেরকে বলছে। যেমন আমরা কিন্তু একটু ফিল্টার যদি করি তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে, হ্যাঁ। আপনি যদি খেয়াল করেন, এখানে দেখেন EFA 1 2 3 4 5 6 7 8 9, EFA 1 এটা 1 নম্বরের সাথে ফিট করে সবচেয়ে বেশি মনে হয় না, এর 0.586 কোরিলেশন দেখাচ্ছে 1 নাম্বার ফ্যাক্টরের সাথে, হ্যাঁ, এটা সর্বোচ্চ দেখাচ্ছে। আর EFA 2 এটাও 1 নম্বরের সাথে। আচ্ছা, কিন্তু EFA 7 যদি আমরা খেয়াল করি, EFA 7 এটা আবার সর্বোচ্চ দেখাচ্ছে এই জায়গায় 5 এর সাথে, হ্যাঁ, এটা 5
কম্পোনেন্ট 5 এর সাথে তার সম্পর্ক ভালো। স্যার 5 বলতে কোনটা বোঝায়? রাইট, 5 বলতে আসলে কি বোঝায় সেটাতে আমি যাচ্ছি। ইন্টারেস্টিং প্রশ্ন। এই যে এখানেই পাওয়া যাবে ফার্স্ট রোতেই EFA 5 কোনটা কোনটা? ফার্স্ট রোতে যেটা আছে ভার্টিক্যালি, ওইটা কি EFA 5? হ্যাঁ ওইটাই তো আবার মানে হরাইজন্টালি দেওয়া ওইভাবে। নাকি প্রথম 10টা? না না না, প্রথম 10টা ওইভাবে না, এটা ম্যাট্রিক্স না কিন্তু। এটা বের করতে হবে, হ্যাঁ এটা বের হবে। ওইরকম ম্যাট্রিক্স না, হ্যাঁ এটা হচ্ছে কি এখানে 37টা আমাদের প্রশ্ন। হ্যাঁ এটা আসবে। এটা ওই যে 10টা ফ্যাক্টর সে যে সাজেস্ট করেছে, হ্যাঁ জি। এই 37টা প্রশ্ন কোন 10টা ভেরিয়েবলের সাথে যায়, হ্যাঁ তার এটা মানে কতটুকু কমিউনিটি বিলং করে সেটা দেখাচ্ছে, জি জি কত পার্সেন্ট বিলং করে, ঠিক আছে। জি জি জি। এটা বের করে হচ্ছে সে কোরিলেশনের উপর ভিত্তি করে। হ্যাঁ, সে যেটা করে 1 নাম্বার ফ্যাক্টরের সাথে এটার কোরিলেশন বের করে, ঠিক আছে, জি স্যার। অ্যাসোসিয়েশন। তার মানে ইএফএ এর সাথে 1 নাম্বারের অ্যাসোসিয়েশন হচ্ছে সবচেয়ে বেশি, বাকিগুলোর দুর্বল, রাইট। 1 নম্বর কোনটা তাহলে? হ্যাঁ, এখন 1 নাম্বার ফ্যাক্টর বলতে আসলে কি বোঝায় জি সে কিন্তু আমার বলে নাই। না। এটা হচ্ছে গবেষকের ডেভেলপ করতে হবে, পয়েন্টটা বুঝছেন? আচ্ছা দ্যাটস দ্য আন্ডারস্ট্যান্ডিং, সেখানে আমি যাচ্ছি। তার মানে কি 1 নাম্বার যে কোশ্চেনটা আছে ওখান থেকেই ভেরিয়েবলটা এখন তৈরি হবে আর কি। এরকম যার সাথে যে কোশ্চেনের কোরিলেশন বেশি যে ফ্যাক্টরের সাথে, ওই 10টা ফ্যাক্টরের ভেতরে ওই আসলে ওই 10টা ফ্যাক্টর এক্স্যাক্টলি বলতে পারবেন না আপনি, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে ওই কোশ্চেন থেকেই কোরিলেশনটা বুঝে এই 10টা ভেরিয়েবল এইভাবে ফ্যাক্টর তৈরি করে নেওয়া যাবে। তবে ফ্যাক্টরটা তৈরি হবে ওই কোশ্চেনের ভিত্তিতেই। আচ্ছা, মানে আন্ডারস্ট্যান্ডিং অনেকটা ক্লিয়ার আছে। এখানে সর্বোচ্চ যে কোএফিসিয়েন্ট ওইটাই আমাদের নিতে হবে, এবং ওই কোশ্চেন থেকেই ভেরিয়েবলটা ওর নামটা এটা আসবে। হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্ট আর কি। আচ্ছা, এখন আমাদের ফিলোসফিটা বুঝতে হবে। ফিলোসফিটা হচ্ছে যখন আমরা ডাইমেনশন রিডাকশনে যাচ্ছি, ডাইমেনশন রিডাকশনে মানে হচ্ছে যে আমার একটা বড় লিস্ট ছিল, ওখান থেকে আমি কমাবো, রিডাকশন কমাই নিয়ে আসবো। এর কারণ হচ্ছে, কারণ ওই যে বললাম যে মানুষ এই বেশি রেসপন্স করতে পছন্দ করে না। জি। রেসপন্ডেন্টকে আমরা যত কম দিব, কম দিয়ে আমি আমার বেশি ডাটা কালেক্ট করতে পারবো। হ্যাঁ, তো কম দিয়ে বেশি ডাটা কালেকশন মানে হচ্ছে অনেক সময় আপনি অপ্রাসঙ্গিক অনেক প্রশ্ন করে তার সময় নিছেন, ঠিক আছে, যেটা না বললেও পারতেন। এই অপ্রাসঙ্গিক বিষয়গুলা কিভাবে ঝেড়ে ফেলবেন, ঠিক আছে, এটার প্রক্রিয়া হচ্ছে ডাইমেনশন রিডাকশন। ইররিলেভেন্ট, ইনকনসিস্টেন্ট আইটেম, এগুলাকে কিভাবে আমরা সর্ট আউট করব, আর যেগুলো খুবই রিলেভেন্ট, হ্যাঁ, যেগুলি দিয়ে আমি সবচেয়ে ভালো রেসপন্স কালেক্ট করেছি, সেগুলো রিটেইন করব কিভাবে, ধরে রাখবো কিভাবে, এটার প্রক্রিয়া হচ্ছে ডাইমেনশন রিডাকশন, ঠিক আছে, এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। আচ্ছা, সেই ক্ষেত্রে ওই জিনিসটা মাথায় রেখে আমরা যদি দেখি, তারা সাজেস্ট করেছে আমাকে 10টা ফ্যাক্টর, 37টা প্রশ্ন থেকে আমাকে 10টা ফ্যাক্টর সাজেস্ট করেছে। হ্যাঁ, আমরা আরেকটু ক্লিয়ার করতে চাই। হ্যাঁ, যেমন যে ভ্যালুগুলি আছে খুবই লো, এগুলাকে মাইনাস, এগুলাকে আমরা সর্ট আউট করব, ঠিক আছে, এগুলাকে ফেলে দেব। আমরা আবার যাব অ্যানালাইজে, ডাইমেনশন রিডাকশন। এখানে আপনার এই ইয়ে আছে অপশন, অপশনের মধ্যে দেখেন সাপ্রেস স্মল কোএফিশিয়েন্ট, ঠিক আছে, স্মল কোএফিশিয়েন্ট গুলি আমরা ছেড়ে ফেলবো, অর্থাৎ আমরা চাচ্ছি 0.5 হচ্ছে মিনিমাম, রাইট, তাইলে আমরা 0.4 পর্যন্ত আমরা ঝেড়ে ফেলতে চাই, ঠিক আছে, তারপরে দেখি কি থাকে, বাকিটা আমরা ম্যানুয়ালি করব। আচ্ছা, করার পর এবার কম্পোনেন্ট ম্যাট্রিক্সে আসেন। এই যে কম্পোনেন্ট ম্যাট্রিক্স কিন্তু এখন আরো ক্লিয়ার হয়ে গেছে। যদিও সে সাজেস্ট করেছে যে 10টা পর্যন্ত, কিন্তু আপনি 10 নম্বর ফ্যাক্টরে দেখেন, ভেরিয়েবলে দেখেন, একটা মাত্র আইটেম আছে এবং সেটাও মাইনাস। সেটাও মাইনাস। তার মানে মাইনাস তো চলে যাওয়ার কথা ছিল না, আমরা 0.4 পর্যন্ত দিয়েছি, কিন্তু মাইনাস ইন্ডিকেট করলে মনে হয়ে যেত আর কি। আচ্ছা যাক, এই সমস্যা নাই,
আমরা 10, 9 এটাও কিন্তু এই মোটামুটি নাই, এবং 8 নাম্বার শুধু একটা দিয়ে একটা ফ্যাক্টর। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে 10টা আসলে লাগবে না, আমাদের কমেও হবে। ঠিক আছে? 7-8টা আচ্ছা, এখন আমরা যেটা করব, এটাকে রোটেট করব। ঠিক আছে, এটাকে আমরা রোটেট করব। রোটেট করার কারণ হচ্ছে, আপনি খেয়াল করবেন এই 1 নাম্বার ফ্যাক্টরের মধ্যে সবাই এসে নিয়ে আসছে। তার মানে 1 নাম্বার ফ্যাক্টরের সাথে বিলঙ্গিংনেস সবচেয়ে বেশি। ঠিক আছে? আচ্ছা, কিন্তু বাস্তবে তো এরকম হবে না, রাইট? রাইট, কারণ একটা মানে এখানে অনেক ধরনের মানে ডাইমেনশন আছে, তো সবগুলা তো মানে একটার সাথে আসা উচিত না। না, সেটাই। আমরা এখানে এটাকে রোটেট করব। অ্যানালাইজ ডাইমেনশন ফ্যাক্টর, এই এখানে রোটেশন একটা অপশন আছে। রোটেশনের মধ্যে আমরা এই যে ভেরিম্যাক্স রোটেশন করি, তারপরে লোডিং প্লটস দিয়ে রাখি, দেখি কি আসে। কন্টিনিউ। ওকে, আবার কম্পোনেন্ট ম্যাট্রিক্সে যাই আমরা। এই যে রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স, হ্যাঁ, রোটেট কম্পোনেন্ট ম্যাট্রিক্স আসার পর এখানে একটু দেখা যাচ্ছে, রাইট, সে কিছুটা রোটেট করেছে। হ্যাঁ, ডিস্ট্রিবিউট করছে আর কি। হ্যাঁ, একের মধ্যে কিন্তু বেশি নাই, এবার 1 2 3 4 5 6 7 7টা আছে। হ্যাঁ, এখন আমাদের এই যেটা করণীয়, আপনি দেখেন এক্ষেত্রে কিন্তু মোটামুটি সে 10টা পর্যন্ত সাজেস্ট করেছে, এবং এখানে 2টা রেখেছে, এখানে 9 এর জায়গায় আপনার 2টা ভেরিয়েবল, 2টা আইটেম দিয়েছে। এখন 1টা 2টা আইটেম দিয়ে ভেরিয়েবল করাটা কিন্তু একটু রিস্কি। ঠিক আছে? এখন আমরা এটাকে আর একটু ফার্দার আমরা তাকে ফোর্স করবো আবার। হ্যাঁ, ফোর্স করে আমরা এই 10টা না, আমরা তার কাছ থেকে আরো কম চাইবো। ঠিক আছে? আমরা বলবো যে এই ফর এক্সাম্পল 6টা। ঠিক আছে? রোটেটে সব 37টা দেওয়া যায় না? 37টা তো আছে, এই যে 37টা। হ্যাঁ, 37টা থেকে এগেইন সে কিন্তু 10টার মধ্যে রেখেছে, 10টার মধ্যে রেখে সে রোটেট করেছে। ঠিক আছে? এখন আমরা এতগুলি ভেরিয়েবল চাচ্ছি না, 0.5 পর্যন্ত সর দিয়ে দেন, যাতে 0.4 ছিল না আগে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি যে কথাটা বললাম যে আমরা এতগুলি ভেরিয়েবল চাচ্ছি না, এটার কারণটা কি? কারণ হচ্ছে আমাদের ডেটাতে কোশ্চেন গুলাতে যদি আপনি দেখেন যে এখানে আমাদের প্রশ্ন আছে টোটাল 37টা। এখন আপনি চিন্তা করেন, আপনার যদি প্রত্যেকটা ভেরিয়েবলে এই 4টা করে হয়, তো 4টা করে হলে 4 × 40 হয়ে যায়। মিনিমাম 4টা তো লাগে। মিনিমাম 4টা তো লাগবে। তো এখন এখানে তার মানে আমার চিন্তা করি আমি 5টা করে রাখবো, ধরেন 5টা করে রাখবো। হ্যাঁ, কারণ পরে কিন্তু আমাকে আবার হয়তো ডিলিট করতে হবে, যখন আমরা মডেল রান করব না, তখন 2-1টা বাদ যেতে পারে। আগে বেশি থাকলে ভালো, 5টা করে থাক, তাইলে 5 7 35। ওকে, তাহলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। তাহলে 7টা করে 7 আমরা ভেরিয়েবল নাকি ভেরিয়েবল। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা তাকে ফোর্স করে এই 7টাতে নিয়ে আসতে চাই। অ্যানালাইজ ডাইমেনশন রিডাকশন ফ্যাক্টর, এখানে এক্সট্রাকশন ফিক্সড নাম্বার অফ ফ্যাক্টরস। ওকে, এখানে আমরা আগের পদ্ধতিটা ছিল আইগেন ভ্যালু যদি 1 কিংবা তার চেয়ে বেশি হয়, সে এটাকে একটা ফ্যাক্টর হিসেবে কনসিডার করবে, এবং সে অনুযায়ী সে 10টা ফ্যাক্টর পেয়েছে যাদের আইগেন ভ্যালু 1 কিংবা তার চেয়ে বেশি আছে। আইগেন ভ্যালু কি? আইগেন ভ্যালু হচ্ছে এক ধরনের তাদের মানে একটা ম্যাট্রিক্স বলা, মানে কি বলে, একটা ইন্ডেক্স, যেটা একটা স্ট্যান্ডার্ড হিসাবে বিবেচনা করা হয় যে একটা ফ্যাক্টরের জন্য মিনিমাম আইগেন ভ্যালু কতটুকু হওয়া দরকার। তো এটা লিটারেচারের মধ্যে এটাকে সাজেস্ট করছে যে যদি এটা 1 থাকে কিংবা মিনিমাম 1 থাকে, তাহলে এটাকে আমরা ফ্যাক্টর হিসেবে কনসিডার করতে পারবো। এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা। আচ্ছা, ফিক্সড নাম্বার অফ ফ্যাক্টরস, ফ্যাক্টর এক্সট্রাক্ট 7 দিলাম।
ওকে, তার মানে এখন রোটেটেড কম্পোনেন্টে 7টা ফ্যাক্টর আমাদেরকে প্রেজেন্ট করবে, সে প্রোভাইড করবে। হ্যাঁ, এই যে কম্পোনেন্ট ম্যাট্রিক্সে আমাদেরকে ওকে, এটা তো রোটেটেড না, এটা হচ্ছে রোটেটেড। হ্যাঁ, রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স 7টা ফ্যাক্টর। এখন দেখেন এই अगेन সে কিন্তু বেশি করে দেখা যাচ্ছে, যেমন 7 নম্বরে নিয়ে আসছে 1 2 3 4 5টা নিয়ে আসছে, রাইট? হ্যাঁ, 6 নম্বরে আসছে 3টা, 5 নম্বরে 1 2 3 4। ওকে, আচ্ছা এখন আপনি দেখেন কিছু কিন্তু 0.5 এর নিচে আছে, রাইট? আছে, রাইট, তার মানে এই বাদ যাবে আরো, রাইট? যে ওই জায়গায় 0.4 দিছিলাম, সেখানে 0.5 দিলে বোধ হয় এগুলা চলে যেত। আচ্ছা 0.49 দিয়ে দিই আমরা। হ্যাঁ, 0.5 টা দিয়ে দিই স্যার। ওই 0.5 দিলে তো 0.5 এ চলে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টর পয়েন্ট ইয়ে দেই 0.49 নাকি? বিলো বলছে না, অ্যাবসলিউট ভ্যালু বিলো 0.5 দে, রাইট? 0.5 দিয়ে দিন স্যার। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ। ওকে, দেখি আর একটু সুন্দর আসে কিনা এটা। ওকে, ক্যালকুলেট করতে একটু সময় নিচ্ছে, রাইট? এবার কিন্তু 5 কিংবা 5 এর উপরে যা আছে। আচ্ছা, এখন আপনি যেটা করবেন এটাকে কপি করে নেন, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে কিন্তু আরো ট্রাই করতে পারেন। হ্যাঁ, এখন আপনি যদি দেখেন এই আপনার ভেরিয়েবলের সংখ্যা এখানে এই 2টা, 7 নম্বরে কয়টা? 2টা, 6 নম্বরে কয়টা দিছে? 3টা আসছে, 5 নম্বরে 3টা, তার মানে কিন্তু বেশি না কিন্তু। হ্যাঁ, আচ্ছা আমরা আরেকটু কমাই, আমরা 5টাতে নিয়ে দেখি কেমন দেখায়। এগুলা কিন্তু গবেষকদের মানে নিজস্ব মানে ট্রায়াল এন্ড এরর, ঠিক আছে? ট্রায়াল এররে যেতে হবে। এক্সট্রাকশন আছে স্যার, এক্সট্রাকশন, সরি এক্সট্রাকশন, এই জায়গায় 7 ছিল, এখানে আমরা 5। ওকে, 5 দিয়ে ওকে দিলে বাকিগুলোতে পড়ে আছে। আচ্ছা, এখন আমরা দুটেই কম্পেয়ার করব, আগেরটাও দেখব। ওকে, রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স এখানে 5টা। এবার 2 নম্বরে আসছে সর্বোচ্চ সংখ্যক, অনেকগুলি আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আসছে। 3 নম্বরে আসছে 1 2 3 4। আচ্ছা, এখন এটা আন্ডারস্ট্যান্ডিং আমি একটু দেখাচ্ছি আপনাদের, ইন্টারেস্টিং বিষয়। এটা আমরা কপি করলাম, ঠিক আছে? জি, কপি করে আমরা এক্সেলে নিলাম, ওই যে আমাদের ইএফএ যেটা আছে না, এখানে আমরা আসলাম, ঠিক আছে? এখানে এসে আরেকটা জায়গায় আমরা এটাকে কপি করলাম, পেস্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা ইয়ারটাও নিয়ে আসি, ওই যে 7 যেখানে ছিল, হ্যাঁ 7টা, দুইটাই আমরা আনি। এটার গুরুত্বটা দেখাচ্ছি, এই 7টা আনলাম, আবার 5টা আনলাম, এটা হচ্ছে 5, আর এটা নিচে রাখলাম আমরা 7। আচ্ছা, এখন মানে সে যেটাকে সাজেস্ট করেছে বিষয়টা কিরকম, আমাদের এগুলো হচ্ছে ভেরিয়েবল, আর এগুলো হচ্ছে আমাদের আইটেমস। ধরেন এই আমরা এখানে 1 নম্বর হলো 29 থেকে 34 পর্যন্ত, ওদিকে 37 নম্বর, রাইট? আচ্ছা, আমরা ইয়ে করি, কোশ্চেনে চলে যায় স্যার, কোশ্চেনে এগুলো নিয়ে ওই নাম্বারগুলো বসায় দিই। এইটা হলো একটা ভেরিয়েবল। আচ্ছা, তার মানে এটা তো বাদ গেল। হ্যাঁ, হ্যাঁ, ইএফএ 1 বাদ গেল, 5 নাম্বার আর 29 থেকে 34 আর লাস্ট 1, এটা হলো 1 নম্বর ভেরিয়েবল হবে, রাইট? তারপরে হচ্ছে
এটা হচ্ছে আমাদের 1 নম্বর। এটা মনে হয় আরেক জায়গায় কপি করলে ভালো হবে। স্ট্যাটিস্টিক্স কত সোজা করে দিছি আমাদের, তাই না স্যার? হ্যাঁ, আমাদের প্রশ্নকে তাহলে সহজ এটা করেছে। হচ্ছে আমাদের এই 1 নম্বর ভেরিয়েবল হবে। 1 নম্বর ভেরিয়েবল। আমরা একটু মার্জ করে নিয়ে এটারে। কি নাম দেওয়া যায় দেখি আমরা চিন্তা করে। মার্জ, ওকে। এন্ড নাম কি হবে এটা আমরা কোথা থেকে পাবো? হ্যাঁ, প্রশ্নগুলো দেখে একটা কমেন্ট করলে। এখন আসেন আমরা প্রশ্নে যাই যে এটা স্যার কপি করে নিয়ে যায়, কপি করে নিয়ে যায়। EFA 5, হ্যাঁ হ্যাঁ, EFA 5 কি বলছে? 5 নম্বর পাবলিক ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে কথা বলছে। হ্যাঁ, এই রোড স্পেস, বাস কন্ডিশন ফ্রিকোয়েন্টলি, ওকে। আচ্ছা, তারপরটা দেখি আমরা 29 থেকে 34। 29 থেকে 29, 30, 31, ওকে। সরি, 29 এ যাই আমরা, কি বলছে তারা? বলছে ফিটনেস অফ বাস। হ্যাঁ, Fitness। তারপরে টেম্পারেচার, টেম্পারেচার, ক্লিনলিনেস, ইন্ডিভিজুয়াল সিটিং প্লেস, ইনফ্রাস্ট্রাকচার নিয়েই। easy entry and exit, right? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 34 এ বাস আছে, Buses were made more accessible. আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে লাস্ট ওয়ান 37। আচ্ছা, তার মানে হচ্ছে 37 buses were made available to student of all levels, okay? ইনফ্রাস্ট্রাকচার লেভেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা ফিল করতেছি এখানে বাসের কন্ডিশন পাশাপাশি কিছুটা এয়ার কন্ডিশন আছে, রাইট? রোড এবং নেটওয়ার্ক সবকিছু। হ্যাঁ, রোড এবং নেটওয়ার্ক। আচ্ছা, তার মানে এখানে এই এই 5টার মধ্যে আমরা যেটা পেলাম, এটাতে মানে এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে। হ্যাঁ, যেখানে রোড পাশাপাশি বাসের কন্ডিশন দুইটা এখানে চলে আসছে। বাস, রোড এন্ড ট্রান্সপোর্ট, তাই না? রাইট রাইট। এখন আমরা দেখি, আমরা যেখানে 60টা ছিল সেখানে তারা আমাদেরকে কেমন সাজেস্ট করছে। 29 থেকে 34, 37। 29 থেকে 34 এবং 37, এবং দেখা যাচ্ছে যে এটারও বেটার দিচ্ছে। হ্যাঁ, এবং আপনি যদি খেয়াল করেন 29 থেকে 34 এই প্রশ্নগুলা মোটামুটি এই কিসের উপরে? বাসের নিজস্ব কন্ডিশন, রাইট? ফিটনেস, টেম্পারেচার, ক্লিনলিনেস, ইন্ডিভিজুয়াল সিটিং স্পেস, ইজি এন্ট্রি এন্ড এক্সিট। এগুলো রোড নিয়ে না, শুধু বাস নিয়ে, স্যার এগুলো রোড নিয়ে না, এটা বাস নিয়ে লেখা, শুধু বাস। এখন এখানে যেটা করণীয় আমাদের, এই যদিও ধরেন দেখা যাচ্ছে যে দুই একটা আইটেম একটু ইরিলেভেন্ট মনে হচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা ইচ্ছা করলে এগুলাকে বাদ দিতে পারবো সাবজেক্টিভ ইভালুয়েশনে, স্ট্যাটিস্টিক্যাল না। এরকম আমি দেখাই, এটাকে আপনি নাম দিলেন এগুলাকে এই 1 নম্বরের জায়গায়, ফর এক্সাম্পল ভেহিকল কোয়ালিটি, ঠিক আছে না? কোয়ালিটি কিংবা ফ্যাসিলিটি হতে পারে। হ্যাঁ, এখন আপনি দেখবেন লিটারেচারে ভেহিকল কোয়ালিটি নিয়ে কোনো ভেরিয়েবল আছে কিনা, যেগুলি পাবলিক ট্রান্সপোর্টেশন অথবা সার্ভিস কোয়ালিটিতে। এটা তো একটা সার্ভিস। সার্ভিস কোয়ালিটি যে মডেলগুলি আছে, যে থিওরিগুলি আছে, সেখানে ভেহিকল কোয়ালিটি কিংবা আপনার এটার রিলেটেড কিছু ভেরিয়েবল তারা ইউজ করেছে কিনা, তো সেটাকে মাথায় রেখে আমি এটা নামকরণ করব, ঠিক আছে? নামটা ঠিক করতে হবে, কারেক্ট। রাইট রাইট রাইট। তারপর আমি জাস্টিফাই করব যে এই আইটেমগুলি ওই থিওরির ওই ভেরিয়েবলের সাথে রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন এখানে হয়তো আপনার একটা, মানে ফর এক্সাম্পল ধরেন এটা, হ্যাঁ, যেটা হচ্ছে আরে আমাদের সরাসরি ভেহিকল কোয়ালিটির সাথে রিলেটেড না, passes were made available to student of all level, ঠিক আছে? এখন আপনি যেটা করতে পারেন, এটা ডিলিট করে দিতে পারেন, নো প্রবলেম। আপনি বলবেন যে আমাদের ভেরিয়েবলটাকে জাস্টিফাই করার জন্য
এটাকে আমরা ডিলিট করেছি কারণ এটা ইরিলেভেন্ট মনে হচ্ছে, ঠিক আছে? এভাবে আপনি জাস্টিফাই করবেন। ওকে, 34 মনে হচ্ছে ওরকম রিলেভেন্ট না। 34 buses were made more accessible, এটাও কিছুটা ওই যে মনে ইজি এন্ট্রি এক্সিট টাইপের, রাইট? এটাও, এবং প্রশ্ন যদি আপনি দেখেন প্রশ্নটা কিন্তু ক্লিয়ার না। ওকে, তার মানে এটা যেহেতু মিল আছে, সুতরাং আমরা 34টাকেও মাইনাস করতে পারি এবং জাস্টিফিকেশন দিব যে এগুলো আমরা ডিলিট করেছি এর কারণ হচ্ছে এই একটু ইরিলেভেন্ট মনে হয়েছে, আর যেটাকে রিটেইন করেছি ভেহিকল কোয়ালিটির সাথে এই বাকিগুলি রিলেটেড। তাহলে এখানে কয়টা আইটেম পেলাম আমরা? 6টা। 2টা, রাইট। ওকে, সো আমরা 6টা আইটেম পেয়ে গেলাম এবং 6টা আইটেম একটা ভেরিয়েবলের জন্য যথেষ্ট হেলদি। ওকে, এখন নেক্সট কাজ হচ্ছে যে এটার রিলায়েবিলিটি। ওকে, আচ্ছা, এটা প্রেজেন্টেশনটা আসলে দিতে হয় এইভাবে, আমি একটু দেখাচ্ছি। একটা টেবিল আছে, টেবিলটা হচ্ছে আপনাকে শুরুতে দিতে হবে যে কনস্ট্রাক্ট কিংবা ভেরিয়েবল, ঠিক আছে? ভেরিয়েবল অথবা কনস্ট্রাক্ট। ওকে, দেন আইটেমস, দেন হচ্ছে লোডিংস, দেন হচ্ছে আপনার ক্রনবেগ আলফা। হ্যাঁ, ক্রনবেগ আলফা, এগুলি মোটামুটি দিলে হবে। কেএমও দরকার স্যার? কেএমও না, ওটা দরকার নেই, ওটা তো আমরা শুরুতে আলোচনা করে ফেলছি। কেএমও মানে টোটাল ডেটার জন্য। হ্যাঁ, এটা আপনি এক জায়গায় ভিতর আলোচনা করে দিবেন যে কেএমও এটার রেজাল্ট আসছে এমন এবং মাই ডেটা ইজ রেডি, আই মিন ইজ এনাফ, ভ্যালিডিটি টেস্ট হচ্ছে, রাইট? আচ্ছা, তাহলে এই ভেহিকল কোয়ালিটি চলে আসতেছে আপনার এখানে, রাইট? জি স্যার। হ্যাঁ, দেন আইটেম এবং লোডিং চলে আসতেছে এই জায়গায়। আচ্ছা, এটা মনে হয় মার্জ করার ক্ষেত্রে ঝামেলা হয়েছে। জি জি, আইটেম এবং লোডিং আসছে এখানে, রাইট? হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আসেন যে আমি কিন্তু 7 নাম্বার নিয়ে কাজ করেছি, মনে আছে কিনা? হ্যাঁ, এখান থেকে আমাদের ভালো মনে হয়েছে এই জায়গাটা। আচ্ছা, 2 নাম্বার কম্পোনেন্ট তারা সাজেস্ট করেছে এগুলা। ওকে, আমরা এগুলো একটু আলাদা সর্ট আউট করি, এখানে সর্ট আউট করি, এগুলি আমরা বাদ দিয়ে দিই, ডিলিট, শিফট আপ। ওকে, এটা আমরা বাদ দিয়ে দেব, ডিলিট, শিফট আপ। আচ্ছা, এখন আমাদেরকে প্রশ্ন দেখতে হবে ইএফ 2, 3, 10, 11, 13 কি বলছে? 2 বলছে সেফটি, সেফটি অফ পাবলিক ট্রান্সপোর্ট, কমফোর্ট, 2, 3, তারপরে কত? 10, 11, 13। ও, এখানেও সেফটির কথা বলছে, 11 ও সেফের কথা বলছে, 13 সেফ সেফটির কথা বলছে, রাইট? কিন্তু 12 আসলো না কেন? 12 তো সেফটির কথা বলছে, 12 কোথায় আছে? না, ওটা ফ্রম স্টাফ বলছে যে যারা সার্ভিস প্রোভাইডার তাদের থেকে কতটুকু সেফ, বাট ট্রান্সপোর্ট হিসেবে কতটা সেফ এটা হলো, এটা বলছে। হ্যাঁ, ওই 12 আসছে, দেখেন ওই যে 5 এর মধ্যে আসছে। আমরা যে যখন 5টাতে কনভার্ট করছিলাম না, 5 এর মধ্যে 2 আছে, হ্যাঁ, তখন 12 আসছে। আচ্ছা, কিন্তু এই 12 5 এর মধ্যে আরেকটা সমস্যা, এটা অনেকগুলা নিয়ে আসছে, রাইট? হ্যাঁ, এটা সমস্যা, আর অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু 7 এর মধ্যে এই 12 না থাকলেও 12 কিন্তু আপনার কোথাও নাই, ঠিক আছে? 7 এর মধ্যে 12 কোথাও নাই।
তো সেই ক্ষেত্রে টুথ দেওয়া যায়, টুথ দেওয়া যায়। 12 ছাড়াও কিন্তু আমরা 5টা পেয়ে গেছি। প্রশ্ন হচ্ছে 12 ছাড়াও আমরা 5টা পেয়ে গেছি, রাইট? অসুবিধা নাই। এবং এই ক্ষেত্রে এটাকে আমরা নাম দিতে পারি যে সেফটি, রাইট? সেফটি ট্রান্সপোর্ট। রাইট। তাহলে দেখেন আমরা কিভাবে নামকরণ করলাম, এখানে দিলাম সেফটি। সেফটি একটা ভেরিয়েবল আছে, হ্যাঁ, সার্ভিস কোয়ালিটিতে। এখন এটা এখানে কপি করলাম আর লোডিংটাকে কপি করে দিলাম এখানে। এই আচ্ছা, তার মানে আন্ডারস্ট্যান্ডিংটা তো বোঝা যাচ্ছে যে আসলে আমরা কোথা থেকে কিভাবে আসতেছি। মূলত আমাদের প্রশ্ন দেখতে হবে, প্রশ্ন দেখে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ গবেষকের আন্ডারস্ট্যান্ডিং, সে এটাকে কি নামকরণ করবে। যখন আমরা দেখলাম যে মোটামুটি সবগুলো সেফটি নিয়ে কনসার্ন, কমফোর্ট সেফটি, তখন আমরা এটাকে সেফটি ভেরিয়েবল হিসেবে কনভার্ট করলাম। এখন আমরা দেখব লিটারেচারের মধ্যে সেফটি এটা সার্ভিস কোয়ালিটি মডেল কিংবা ট্রান্সপোর্ট রিলেটেড যে থিওরিগুলি তারা ইউজ করে মানে ডেভেলপ করেছে, এখানে সেফটি কথাটা আছে কিনা, ভেরিয়েবলটা আছে কিনা। যদি থাকে আমাদের জন্য খুব সহজ হবে, তখন আমরা বলবো যে হ্যাঁ এক্সিস্টিং সেফটি একটা ভেরিয়েবল আছে। তো ডেফিনেটলি এটা আমাদের ক্ষেত্রেও আমরা পেলাম। আচ্ছা, এখন তাহলে আমার কন্ট্রিবিউশনটা কি খেয়াল করেন। এখন এই ভেহিকল কোয়ালিটিও যদি থাকে, সেফটিও যদি থাকে, ওকে, তাহলে আমার তো নতুন কন্ট্রিবিউশন নাই। তখন এডিটর প্রশ্ন করবে যে সবই তো ছিল, তাহলে তুমি যে ইন্ডাকটিভ স্টাডি করলা এখানে তো নতুন কিছু বের করতে পারলা না, হ্যাঁ, আমাদেরকে নতুন কিছু উপহার তো দিতে পারলা না। তো এই জায়গায় তখন আপনাকে খুঁজতে হবে নেক্সট যে বিষয়গুলো আছে আরো, এখানে নতুন কিছু মানে ভেরিয়েবল আছে কিনা যেটা হয়তো লিটারেচারের মধ্যে নাই। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি দেখি 6 নম্বর কি আছে, 6 নম্বরে আপনার যে আপনি যে এই যে 37টা কোশ্চেন করেছেন তাই না ভাই? হ্যাঁ, কি লিটারেচার থেকে নেওয়া না এগুলো নিজের মতো? না লিটারেচার না, তো আমরা তো বললাম এটা হচ্ছে ইন্ডাকটিভ স্টাডি, ফোকাস গ্রুপ ডিসকাশন করে আপনি ওইগুলো যদি আমরা বলি লিটারেচার থেকে নিছি তখন তো ওখানে যে ফোকাস গ্রুপের পরে আপনি যে ইনডেপথ ইন্টারভিউ সেশন করেছেন তখন একটা কথা বললেন না যে আমি এক্সহস্টিভ মানে আমি স্যাচুরেটেড পর্যায়ে আসার জন্য আমি কয়টাতে যাব, ওইটার টার্মিনোলজিটা কি এটা বললেন? ওইটা হচ্ছে যখন আপনি দেখছেন, ফর এক্সাম্পল আমরা প্রশ্ন করেছি আপনি লিস্ট ডাউন করেন কি কি ফ্যাক্টর, হ্যাঁ, এই কাজ করে। এখন লিস্ট ধরেন আপনি 10 জন পর্যন্ত গেলেন, ঠিক আছে, সবাই লিস্ট ডাউন করতেছে এবং প্রতিবারে 2-1টা করে নতুন পাচ্ছেন, 3-4টা করে। যখন এক পর্যায়ে যাবেন দেখবেন যে এই রিপিট হচ্ছে অনেক কিছু, ঠিক আছে, তারপর নতুন কিছু আসছে। ইন্টারভিউতে আমি করব, ইন্ডিভিজুয়াল ইন্টারভিউতে, রাইট, হ্যাঁ, মানে ইনডেপথ যেটা রাইট। তারপর এইটাকে কি নাম দিচ্ছেন আপনি যখন পয়েন্ট অফ স্যাচুরেশন, আচ্ছা পয়েন্ট অফ স্যাচুরেশন, এটাকে লিটারেচারের মধ্যে আপনি সার্চ দিলে পাবেন, পয়েন্ট অফ স্যাচুরেশন ইন কোয়ালিটেটিভ রিসার্চ, এভাবে সার্চ দিবেন, ঠিক আছে। ওখানে অনেক গল্প আছে, অনেক স্টাডি আছে, জাস্টিফাই করা যাবে। ওকে, আমরা দেখতে চাচ্ছি নতুন কিছু আছে কিনা। হ্যাঁ, আমার মনে হয় নতুন কিছু আছে এখানে। 26-25 আমরা একটু দেখি কি বলছে। 25-26 কোথায়? স্ট্রেস ফ্রি, ফ্যামিলি এনকারেজ মি। ওকে, এই কথাগুলো একটু নতুন। হ্যাঁ, এই যেটা হচ্ছে আই ফিল অনার্ড, স্ট্রেস ফ্রি, ফ্যামিলি এনকারেজ মি। এখন রিলায়েবিলিটি, আমাদের ক্রনবেক আলফা মানে হচ্ছে এটা দিয়ে বোঝায় যে এই আইটেমগুলা কতটা কনসিস্টেন্ট এই ভেরিয়েবলের সাথে, ঠিক আছে, এই ফ্যাক্টরের সাথে এই আইটেমগুলি কতটা কনসিস্টেন্ট সেটা স্ট্যাটিস্টিক্যালি বোঝার উপায় হচ্ছে ক্রনবেক আলফা। এখন আমাদেরকে যেটা করতে হবে এই আইটেমগুলার ক্রনবেক আলফা বের করতে হবে। হ্যাঁ, ক্রনবেক আলফা কিন্তু অনেকে ভুল করে ওভারঅল ক্রনবেক আলফা বের করে, ঠিক আছে, সবগুলার ক্রনবেক আলফা বের করে বলে দিস ইজ মাই ওভারঅল ক্রনবেক আলফা। আচ্ছা, ক্রনবেক আলফা কোথায়? এটা হচ্ছে স্কেলের মধ্যে, অ্যানালাইজ স্কেল রিলায়েবিলিটি অ্যানালাইসিস।
ওকে, রিলায়েবিলিটি অ্যানালাইসিস এর মধ্যে আমরা আসি দেখি ইএফএ 5 29 ইএফএ 5 ওকে, তারপর আছে কি 29 29 থেকে 33 পর্যন্ত 29 থেকে 33 না 30 31 32 33 রাইট ওকে ফাইন। তো এখন আলফা দেয়া আছে বাই ডিফল্ট, আমরা শুধু ওকে দেব। আচ্ছা, ওকে দেওয়ার পর আমাদের রিলায়েবিলিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে 0.89 899 দেখছেন, চমৎকার 0.899 এখানে আমাদের আসছে 0.899। আচ্ছা, এটাকে কিভাবে সাজাবেন আমি দেখাচ্ছি। আপনারা যেটা করবেন এটাকে মার্জ করে ফেলবেন। ওকে, মার্জ করে এটাকে মাঝখানে বসিয়ে দিবেন, এটাকেও মার্জ করে ফেলবেন, মাঝখানে মার্জ, আর এটাকেও মার্জ করে ফেলবেন এতটুকু পর্যন্ত। ওকে, এটারও মাঝখানে বসাই দেন। হ্যাঁ, তাইলে যেটা হচ্ছে ভেহিকল কোয়ালিটি রিলায়েবিলিটি এটা আসছে। এখন রিলায়েবিলিটির ইন্ডিকেটর গুলা কি বলা হয়েছে, যখন এক্সপ্লোরেটরি স্টেজে থাকে, অর্থাৎ আমরা তো এক্সপ্লোরেটরি স্টেজে আছি, এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করছি, সেই ক্ষেত্রে 0.6 পর্যন্ত টলারেট করা যায় মিনিমাম। মিনিমাম যদি 0.6 আসে এটাও অনেক রিলায়েবল। আর যদি কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস হয়, যেটা আমরা স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এ করব, সেই ক্ষেত্রে ওইটা লাগবে হচ্ছে 0.7 এর উপরে। 0.7 এর উপরে লাগবে। আর আমাদের আসছে এক্সপ্লোরেটরিতে আসছে 0.899, অনেক ভালো আসছে। চমৎকারটা। হ্যাঁ, সো ইটস এ মানে ভেরি গুড রিলায়েবল। সো পরেরটা যদি আমরা যাই সেফটি, এখানে ইএফএ 2 3 অ্যানালাইজ স্কেল এগুলো আমরা পেছনে দিয়ে দেই। ইএফএ 2 3 এরপর কত আছে 10 11 13 আছে, 11 আছে, 13 আছে। ওকে, ওকে দিলাম। এগেইন আমাদের ভালোই আসছে, 0.852 আসছে, এটাও কিন্তু অনেক ভালো 0.852। another good হ্যাঁ 0.852 এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। আমরা এভাবে মার্জ করে এটাকে সেন্টারে নিয়ে আসলাম, রাইট। সো এই টেবিলটা এক্সপ্লোরেটরি ফ্যাক্টরের জন্য ভাইটাল। এটা আপনি যদি এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করেন এই টেবিলটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, তখন একটা নাম দিবেন যে রেজাল্টস অফ এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। তখন আপনি এই আইটেমগুলোর আবার রিনেম করতে পারেন। হ্যাঁ, পরে গিয়ে যে আপনি যদি ভেরিয়েবল কনভার্ট করেন তখন ভেহিকল কোয়ালিটি দিয়ে 1 2 3 এভাবে সাজাইতে পারেন। ঠিক আছে, আরেকটা টেবিল করতে পারেন। ঠিক আছে, কারণ এগুলা তো রিঅ্যারেঞ্জ করতে হবে, পরে প্রশ্নগুলিও রিঅ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, কিভাবে আমি একটু দেখাচ্ছি। এই ধরেন এটাকে কপি করে আনলেন, তো আরেকটা টেবিল করবেন আপনারা, তারপরে এটার প্রশ্নগুলা কি কি এগুলা নিয়ে আসবেন ওখান থেকে কপি করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওই কোশ্চেনগুলো এটার পাশে এই প্রশ্নটা দিবেন। তার মানে তখন আসবে ভেরিয়েবল, আইটেম এন্ড কোয়েশ্চেনস। ওকে, এটা আরেকটা টেবিল হবে। এটা হবে আপনার ফাইনালি আপনি যখন প্রপোজ করবেন যে নেক্সট এই আপনার যখন আমরা কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালিসিস করব কিংবা হচ্ছে এই মডেলিং করব, তখন এই কোয়েশ্চেনিয়ার নিয়ে কাজ করা হবে। তখন আর আগের কোয়েশ্চেনিয়ার নিয়ে কাজ করা হবে না, নতুন সিরিয়ালে কোশ্চেন। হ্যাঁ, এটা ছিল আমাদের ইনিশিয়াল কোয়েশ্চেনিয়ার। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে আমরা এই ডেটা দিয়ে পরে আমরা কোরিলেশন রিগ্রেশন করতে পারবো কিনা, রাইট, এই মডেলিং করতে পারবো কিনা। উত্তর হচ্ছে না। একই ডেটা দিয়ে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস এবং কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করার নিয়ম নাই। লিটারেচারের মধ্যে যথেষ্ট সমালোচনা আছে। হ্যাঁ, এই জন্য যেটা করতে হয় আবার দ্বিতীয়বার ডেটা কালেক্ট করতে হয়। আচ্ছা, এই ধারণাটা কিন্তু অনেক গবেষকদের মাথায় নাই। আচ্ছা, কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালিসিস মানে হচ্ছে আমি তখন আবার মানে আমি এম্পিরিক্যাল ডেটা নিয়ে আমি তার স্টাডিটা করছি, তাই না? হ্যাঁ, অর্থাৎ আপনি এখন কনফার্ম
যে আপনার এই ভেহিকল কোয়ালিটি ভেরিয়েবলের সাথে কারা কারা আছে, হ্যাঁ। কনফার্ম। ফলে আমি তখন স্টাডিটা করছি আমাদের আপনি যখন এমপিরিক্যাল স্টাডি। আপনি খেয়াল করবেন কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালিসিস এর কোয়েশ্চেনার কিন্তু ডিফারেন্ট। যেমন আমাদের এই কোয়েশ্চেনারটা এটা কিন্তু কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালিসিস এর কোয়েশ্চেনার। আমি কনফার্ম যে অ্যাটিটিউড একটা ভেরিয়েবল আছে, এখানে এই প্রশ্নগুলি আছে, রাইট? কিন্তু এই জায়গায় আমি কনফার্ম না আসলে আমার ভেরিয়েবল কি কি, আমি শুধু প্রশ্ন করেছি সবাইকে। সো এখানে মানে ডেটার মধ্যে যথেষ্ট ইনফ্লুয়েন্স থাকে এবং ডেটাটা রিলায়েবল হয় না।